আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? এটা হচ্ছে আবুল মনসুর আহমেদ। আম, তো উনি হচ্ছেন একজন সাহিত্যিক এবং হচ্ছে সাংবাদিক, রাজনীতিবিদ। তো এই যে উনি যে শিরোনামে লিখেছেন, এটা হচ্ছে একটা রূপক অর্থে বোঝানো হয়েছে। উনি আসলে বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা অর্জনের জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে। হ্যাঁ, যা ছিল বহু হচ্ছে ত্যাগ, রক্ত এবং সংগ্রামের ফসল, কিন্তু বর্তমানে এর প্রকৃত মূল্য আসলে অনেকেই বুঝতে পারে না। উনি এটা হচ্ছে বোঝাতে চেয়েছেন। আর তারপরে হচ্ছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককে, ভাষার অর্থযুক্ত, এটা হচ্ছে রূপমূল। হ্যাঁ, রূপমূল হচ্ছে ভাষার ক্ষুদ্রতম স্বতন্ত্র একক, যেমন যা ভাঙলে আর কোনো অর্থ মানে থাকে না। হ্যাঁ, রূপমূলটা হচ্ছে ভাষার মানে ভাষার স্বতন্ত্র অংশ। যেমন হচ্ছে অভুল, এখানে অ এবং ভুল, হ্যাঁ, এই দুইটা কিন্তু আলাদা আলাদা রূপমূল। হ্যাঁ, যা আলাদাভাবে অর্থ প্রকাশ করে। তো তারপরে যেমন যেমন এই যে অভুল, এই শব্দে কিন্তু দুইটা রূপমূল আছে, যেমন অ এবং ভুল। হ্যাঁ, এই রূপমূলটা হচ্ছে অর্থযুক্ত ক্ষুদ্রতম একক। হ্যাঁ, যা শব্দের সবচেয়ে ছোট অর্থপূর্ণ অংশ। হ্যাঁ, তারপর হচ্ছে ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ধ্বনি ও বর্ণের পার্থক্য হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যে। হ্যাঁ, তো ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য মানে হচ্ছে ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি উপলব্ধি করা যায় বা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ যেটা করা যায়। ইন্দ্রিয় মানে হচ্ছে মানে এই যে চোখ, মানে যেসব অঙ্গ বা শক্তি যার মাধ্যমে আমরা বাহ্যিক কোনো বিষয় বা বস্তুকে জ্ঞান লাভ করতে পারি, মানে হচ্ছে চক্ষু, মানে কান, তারপর নাসিকা, জিহ্বা, এগুলো আর কি, ত্বক। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। তো এই ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি উপলব্ধি করা যায় বা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা সম্ভব হয়, এগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। তো ধ্বনি ও বর্ণের পার্থক্য হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যে। হ্যাঁ, কারণ হচ্ছে ধ্বনিটা উচ্চারিত হয় হচ্ছে মানে শ্রুতি গ্রাহ্যে। হ্যাঁ, মানে হচ্ছে এটা কানে শোনা যায়। হ্যাঁ, আর এটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং কানে শোনা যায় ধ্বনিটা। আর বর্ণটা হচ্ছে সেই ধ্বনির একটা লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন, যা হচ্ছে চোখে দেখা যায় এবং হচ্ছে স্থির থাকে। তো এই জায়গাটাতেই পার্থক্য আর কি, সেটাই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে কি কি ভুল ঘটেছে? এখানে ভুল ঘটেছে হচ্ছে বানান এবং বচনের। হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে লেখা আছে চায় না, চায় না শব্দটা একসাথে লেখা আছে। হ্যাঁ, তো এখানে হবে চায়, তারপরে স্পেস হয়ে না হবে, এরকম হবে। হ্যাঁ, এই বানানটা ভুল আছে। এবং ব্যক্তিরাই, এই শব্দের সাথে চায় না শব্দগুচ্ছর মানে প্রয়োগটা সঠিক না। হ্যাঁ, সঠিক উত্তরটা হবে এরকম যে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তি চায় না। হ্যাঁ, ব্যক্তিরাই শব্দটা যেটা, হ্যাঁ, ব্যক্তিরাই শব্দটা হচ্ছে বহুবচন। হ্যাঁ, এই বহুবচনের সাথে চায় না, এই বচনটা মানে এটা হচ্ছে বিভ্রান্তকর একটা শব্দ। হ্যাঁ, তো এই জন্য এখানে ভুল আছে আর কি। তারপর হচ্ছে মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? তো মৃগয়া যে শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে বনে পশু শিকার করা। তো এখানে মৃগ শব্দটা অর্থ কি বোঝানো হয়েছে? তো মৃগ শব্দটার অর্থ বোঝানো হয়েছে পশু। হ্যাঁ, তো মৃগ শব্দের আরো কতগুলো সমর্থক শব্দ হচ্ছে হরিণ, কুরঙ্গ, পশু, আবার শাখা মৃগ যেটা, সেটা বলতে আবার বানরকে বোঝানো হয়। হ্যাঁ, তো তারপর হচ্ছে পরিবার থেকেই শিক্ষা শুরু। এখান থেকে এই শব্দের সাথে এই যে ই যুক্ত, হ্যাঁ, এখানে এই যে থেকে শব্দটা, এখান থেকে যে ইটা যে যুক্ত হলো, এটার ব্যাকরণিক পরিচয় কি? এটা হচ্ছে বলক। হ্যাঁ, বলক হচ্ছে এমন শব্দাংশ বা প্রত্যয় যা পদের সাথে যুক্ত হয়ে বক্তব্যকে আরো জোরালো করে। যেমন যদি আমরা উদাহরণ দিই যে এই বইটি এখনই পড়ব, যদি বলতাম যে এই বইটি এখন পড়বো, তার সাথে সেটা কিন্তু অতটা গুরুত্ব বোঝায় না। কিন্তু যখন বলবো যে এই বইটা এখনই পড়বো, মানে আমি এটা খুব জোর দিয়ে বলতেছি। হ্যাঁ, তো এই যে যুক্ত হইয়া এটাকে একটু মানে বিশেষ জোর প্রদান করলো, এটাই হচ্ছে বলক।
তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।